আমাদের ডুয়ার্সের 2 রাত্রি এবং 3 দিন জার্নিতে শিয়ালদা থেকে নিউ মাইল জংশন পর্যন্ত ট্রেনের সমস্ত বিবরণ, কোন হোটেলে ছিলাম তার বিবরণ এবং কোন কোন স্থান দেখেছিলাম তার সম্পূর্ণ বিবরণ আমি আগের ভিডিওতে দিয়েছি। এই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। বিন্দু ভিউ পয়েন্ট ইন্দো ভুটান সীমান্তে অবস্থিত ঝালংয়ের অন্তর্গত বিন্দু ভিউ পয়েন্ট ডুয়ার্সের অফবিট ডেস্টিনেশন হিসেবেই বেশি পরিচিত। এখানে জলঢাকা নদী ভারত এবং ভুটানকে আলাদা করেছে। এই নদীর ওপর তৈরি হয়েছে বিন্দু ড্যাম। এই ড্যাম আবার ভারত এবং ভুটানকে কানেক্ট করে। ভারী ভারী পাথরের মাঝখান দিয়ে বয়ে আসা জলঢাকা নদীর স্বচ্ছ জল পর্যটকদের আকৃষ্ট করে। যদিও এখানে নদীতে নামা বারণ, তবুও পাথরের ওপর বসে এখানে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। ভিজিয়ে নিতে পারেন আপনার ক্লান্ত পা দুখানি, মন ভরে দেখে নিতে পারেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বিন্দু ভিউ পয়েন্টের চারদিকটা খুব সুন্দর। নদীর ওপারটা ভুটান এবং এই পারটা ভারত। একটি পাথরের ওপর বসে এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করছিলাম। কোর জঙ্গল সাফারি। এই সাফারি জঙ্গলের কোর এরিয়াতে হয়ে থাকে। এই সাফারি আপনাকে অনলাইন থেকে বুক করতে হবে। অনলাইন বুকিংয়ের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। অনলাইনে শুধুমাত্র জন প্রতি ভাড়াটাই দিতে হবে, বাকি ভাড়াটা ওখানে গিয়ে পে করতে হবে। আজ 4 নভেম্বর। আমরা এখন আছি জঙ্গল কোর সাফারিতে। আমাদের স্লট ছিল সকাল 6:30 থেকে। যেহেতু এটা কোর জঙ্গল সাফারি, তাই জঙ্গলের ঘনত্ব ছিল বেশি। এখানে 2টো হরিণ আর একটি দাঁতাল হাতি দেখতে পেলেও জঙ্গলের ঘনত্বের জন্য ভিডিও করা সম্ভব হয়নি। বিগ ক্যাট অর্থাৎ বাঘ বলতে এখানে মাঝে মধ্যে শুধু লেপার্ড দেখতে পাওয়া যায়, যা খুবই বিরল। রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখা যায় না। শেষবারের মতো দেখা গিয়েছিল 1992 সালের আগে। তবে কিছু দেখতে পায় বা না পায়, সকালে জঙ্গলের এনভায়রনমেন্টটাই দারুণ। বেশ একটা গা ছমছমে পরিবেশ। জঙ্গল সাফারিটা ভালোই লেগেছিল।
লাভা ভিউ পয়েন্ট থেকে কিছুটা নিচে নেমে এলে লাভা মনেস্ট্রি দেখতে পাওয়া যায়। পাহাড়ের পরিবেশ সাধারণত শান্ত এবং নির্জন হয়ে থাকে। এই পরিবেশ ধ্যানের উপযোগী। এই জন্য প্রাচীনকাল থেকেই বুদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষ দুর্গম পাহাড়ে মনেস্ট্রি তৈরি করে থাকেন। বুদ্ধিস্ট মঙ্ক বা লামারা বিশ্বাস করেন যে পাহাড়ের সঙ্গে স্বর্গের সরাসরি সম্পর্ক আছে, তাই পাহাড়েই তারা আধ্যাত্মিক সাধনা করে থাকেন। এই মনেস্ট্রি তৈরি করার জন্য 1980 সালে লোকাল বুদ্ধিস্ট কমিউনিটি 4 একর জমি দান করেন। মনেস্ট্রি তৈরির কাজ শুরু হয় 1987 সালে এবং শেষ হয় 1988 সালে। 1990 সালে সর্বসাধারণের জন্য এই মনেস্ট্রি খুলে দেওয়া হয়। প্রতিটা মনেস্ট্রির মতো এখানেও 3টে অংশ আছে। একটি হলো বিহারাস, এইখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন। চিত্যাস বা প্রেয়ার হল, এইখানে বুদ্ধ সন্ন্যাসীরা প্রেয়ার করে থাকেন। আরেকটি হলো স্তূপা বা সমাধিস্থল, এখানে লামা বা সন্ন্যাসীদের সমাধিস্থ করা হয়। বর্তমানে এই মনেস্ট্রিতে 100-র উপর সন্ন্যাসী বাস করেন। এটা হলো চিত্যাস বা প্রেয়ার হল। এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের ধর্মীয় সংস্কার অনুযায়ী প্রেয়ার করে থাকেন। এখানে বুদ্ধের মূর্তি ছাড়াও আরও বেশ কিছু লামার মূর্তি দেখা যায়। মনেস্ট্রির এই অংশে বেশ কিছু স্তূপা আছে। স্তূপা অনেক রকমের হতে পারে। বুদ্ধ বা তাঁর শিষ্যদের জীবনের ঘটনা স্মরণে স্তূপা নির্মিত হতে পারে। আবার কিছু স্তূপা আছে যেখানে লামাদের ব্যবহৃত জিনিস রাখা হয়। রকি আইল্যান্ড ডুয়ার্সে যে 7টি পয়েন্ট আছে তার মধ্যে একটি হলো এই রকি আইল্যান্ড। এটা হলো মূর্তি ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে খরস্রোতা মূর্তি নদী। মূর্তি নদীর ধেয়ে আসা জলস্তরের মধ্যে বড় বড় পাথর দিয়ে আইল্যান্ডের মতো তৈরি হয়েছে বলে একে রকি আইল্যান্ড বলা হয়। এই নদীর জল এতটাই স্বচ্ছ যে জলের নিচে থাকা পাথরগুলো স্পষ্ট দেখা যায়। এই পুরো এরিয়াটা ন্যাওরা ভ্যালির ফরেস্টের অন্তর্গত হওয়ায় চারিদিকটা জঙ্গলে ঢাকা। এখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। নদীর স্রোত বেশি হলেও গভীরতা বেশি নেই। জল বেশ ঠান্ডা। পাথরের ওপর বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে ভালোই লাগে।
একটু সাবধানে নদীতে নেমে ঠান্ডা জলের স্পর্শ অনুভব করতে পারেন। এই শান্ত নিরিবিলি পরিবেশে একদিন কাটানোই যায়। রাত্রে থাকলে এই এলাকার নিঝুম সৌন্দর্য এক অপার্থিব অনুভূতি এনে দেয়। এখানে বেশ কয়েকটি হোমস্টে এবং রিসর্টও আছে। রকি আইল্যান্ড থেকে কিছুটা উপরে উঠে এসে জঙ্গল বুক নামে এই রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। এটা রেস্টুরেন্ট কাম হোমস্টে। এটা কোনো পেড প্রমোশন নয়, শুধুমাত্র এর অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছিল বলেই ভিডিও করছি। আপনি বারান্দা বা রুমে বসেও লাঞ্চ করতে পারেন। এখানে ভেজ এবং নন ভেজ দুরকমই খাবার পাওয়া যায়। খাবারের টেস্ট মোটামুটি, কিন্তু রুমের ভেতরে নিয়ন লাইটের ডেকোরেশনটা ছিল দেখার মতো, অনেকটা ভিনটেজ ক্যাফে অ্যাটমসফিয়ার। এখানে বেশ কয়েকটা হুকও রাখা ছিল, চাইলে আপনি একটু টেস্ট করতেই পারেন। ডুয়ার্সে আসবো আর চা বাগানে একটু সময় কাটাবো না, সেটা হয় না। তাই গাড়ি থেকে নেমে পড়েছিলাম পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যের সোনালি আলো ঠিকরে পড়া চা বাগানের সবুজ পাতার মাঝে। বিস্তৃত এই সবুজ চা বাগানের মাঝখানে কাটাতে বেশ ভালোই লাগে। যার শুরু আছে তার শেষও আছে। আজ ছিল আমাদের ট্রিপের শেষ দিন। একরাশ আনন্দের স্মৃতি নিয়ে ফিরে চললাম নিউ ম্যাল জাংশন স্টেশনের দিকে।